তো এই ধরনের সাজানো নির্বাচন যদি করবেন তাহলে এত নাটক টাটক করার দরকার ছিল না। তো সাজানো নাটক করলে তো শেখ হাসিনার এই সরানোর দরকার ছিল না। কারচুপি কাকে বলে আপনারা একটু সবাই দেখে রাখেন। এটা হচ্ছে গাজীপুরের একটা আসনের ফলাফল। আপনারা শীটটা দেখছেন নিশ্চয়ই। এখানে দেখেন দুইটা প্রার্থীর যে ফল, এই দুইটা প্রার্থীর ফলাফল এখানে কাটাকাটি করা হয়েছে। নতুন করে এখানে আবার ফের করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই দুইটা। আচ্ছা, এইখানে আপনারা একটু যদি স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলেও আপনারা ভালো করে দেখতে পারবেন। দেখেন উপরের যেই শাপলাকলির ইয়েটা, সেটা 4 অঙ্কের 4 ডিজিটের কোনো একটা সংখ্যা ছিল। আচ্ছা, সেটাকে কাটা হয়েছে, এখন বানানো হয়েছে 569 কে বানানো হয়েছে 778, আর উপরেরটাকে কেটে বানানো হয়েছে 569। অথচ 569-এর যেটা, এটা ছিল 4 ডিজিটের একটা সংখ্যা। শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস জরুরি লাইভে এসে একই অভিযোগ করল যে ভিতরে ফল প্রকাশে ঘোরফের চলছে এবং জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার পায়তারা চলছে। আসলে কি তাই? সাংবাদিক ইলিয়াসের সেই লাইভটি নিয়ে তোলপাড় সারা দেশ। সাংবাদিক ইলিয়াস কেন মনে করেন যে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এবং তার যে প্রশ্ন সেটি হচ্ছে ফলাফল প্রকাশে এত দেরি কেন হচ্ছে? ভোট শেষ হয়েছে অনেক আগে, কিন্তু ভোট শেষ হলে, ভোট গ্রহণ শেষ হলে ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না চূড়ান্ত পর্যায়ে? বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে, সবগুলোতেই কিন্তু জামায়াত এগিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি অধিকাংশ আসনে কিন্তু জামায়াতের প্রার্থীরাই বিজয় লাভ করেছে, বিপুল সংখ্যক ভোটে তারা এগিয়ে ছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ে সরকারিভাবে আসলে ভোটের রেজাল্ট, ফলাফলটা এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। কেন, কিসের জন্য এত দেরি করা হচ্ছে ফলাফল প্রকাশে, সেই প্রশ্নটাই করেছে সাংবাদিক ইলিয়াস, এবং বেশ কিছু তথ্যপাত্র উপস্থাপন করেছে যে ভিতরে হয়তো ফলাফল গোলমাল করার চেষ্টা চলছে। চলুন সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ ভিডিওটা দেখে তারপরে কথা বলি। তো এই ধরনের সাজানো নির্বাচন যদি করবেন তাহলে এত নাটক টাটক করার দরকার ছিল না। তো আর সাজানো নাটক করলে তো শেখ হাসিনার এই সরানোর দরকার ছিল না। আমি আপনাদেরকে একটু আমার হিসাবটা আপনাদেরকে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিডিয়া কতটা নির্লজ্জের মতো একটা দলকে তারা মানুষের সামনে জিতে গিয়েছে এটা বোঝানোর জন্য কাজ করছে, তাইলেই বোঝা যাবে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যদি যশোরের এইটাকে ধরি, আর যশোরের এইটা, আর হচ্ছে গিয়ে আমি একটু দেখি, আমাদের হিসাব অনুযায়ী 60টার উপরে, 60টার কাছাকাছি জামাত ইসলাম নেতৃত্বের যে 11 দলীয় জোট, তারা আর বিএনপির জোট পেয়েছে 40-এর কাছাকাছি, 40 বা 41টা এখন পর্যন্ত। আমি সব শেষ তাদের 39টা দেখেছি, হয়তো আর কাছাকাছি যদি আরো 2-4টা পায় তাহলে 40 বা 42, 41 এরকম কিছু একটা হবে। আর জামাত হচ্ছে গিয়ে এখন পর্যন্ত 39, এটা সহ 39টা, না সরি 59 আর হলো গিয়া এখন 3, তাহলে 61-62টা হয়। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আসনগুলোর নাম বলি। এই আমাদের দেশের মিডিয়া নাম খুঁজে পাচ্ছে না, তারা মানে জামাত কোন কোন আসনে পাশ করেছে সেটা তারা খুঁজে পাচ্ছে না। ঢাকায় যেগুলো সবার আগে রেজাল্ট আসার কথা, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বান্দরবন থেকে সব রেজাল্ট চলে এসেছে, কিন্তু ওনারা এখানে রেজাল্ট পাচ্ছেন না। তো আমি আমার কাছে আসা নামগুলো আপনাদের বলি। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আমির হামজা, কুষ্টিয়া 3, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11, তারপরে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মোহাম্মদ জহিরুল ইসলাম, আবুল হাসনাত, কুমিল্লা, গোলাম রাব্বানি, রংপুর 5, মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2। ও আচ্ছা, তার মানে বাগেরহাটের ঠিকই আছে 3টা, তাহলে বাগেরহাটে মঞ্জুরুল হক, রাহাত, তারপর হচ্ছে এটা হচ্ছে বাগেরহাট, ও আচ্ছা হ্যাঁ, মঞ্জুরুল হক, রাহাত, আর হচ্ছে গিয়ে বাগেরহাটের মশিউর রহমান। বাগেরহাট 1-এ হচ্ছে মশিউর রহমান, বাগেরহাট 2 হচ্ছে মঞ্জুরুল হক, রাহাত। আচ্ছা, তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ, খুলনা 6, মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার 1, সাইফুল আলম, ঢাকা 12, তারপরে রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর 1,
আব্দুল গফুর কুষ্টিয়া 2, তাজউদ্দিন খান মেহেরপুর 1, নাজমুল হুদা মেহেরপুর 2, মাসুদ সাইদি পিরোজপুর 1, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, আক্তার হোসেন রংপুর 4, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা 1, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, হাফিজ মোহাম্মদ রবিউল বাশা সাতক্ষীরা 3, রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, আব্দুল সাত্তার নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, আব্দুল্লাহ মুনতাকিম নীলফামারী 4, মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্ধা 4, মোহাম্মদ আব্দুল ওয়ারেস গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাতক্ষীরাতে এটার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আপনার এটার সাথে যুক্ত হবে সাতক্ষীরার, আমি এখানে 2 জনের নাম পেয়েছি, আরো 2টা এসছে, সো আরো 2টা যুক্ত হবে। বাগেরহাটের আরো একটা যুক্ত হবে, যশোরের মোহাম্মদ আজিজুর রহমান তিনি যুক্ত হবেন। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা, এভাবে টোটাল হচ্ছে গিয়ে আমি যেগুলো বললাম আপনার এই সব মিলায় টোটাল 61 বা 62 জন এখন পর্যন্ত আমার হাতে আসা তালিকা। এটা আমি যখন 59 জনের নাম পেয়েছি তখন ছিল বিএনপির 39 জন, না বিএনপির 39 জন, না বিএনপির তখন ছিল 43 জন। আচ্ছা, বিএনপির 43, এদিকে আমি ধরলাম ধরেন 100 জন, 100টা বা 110টা আসন এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে। আচ্ছা, 100টা আসন আপনি যখন প্রকাশ করবেন তাহলে 100টা আসন প্রকাশ করতে গেলে জামাত যেখানে এই বিএনপির চাইতে বেশি আসনে এগিয়ে আছে, আপনি কি জামাতের নামটা আগে বলবেন নাকি বিএনপির নামটা আগে বলবেন? যে আপনার পাটোয়ারির আসনে সেখানে কিছু আপনার ব্যালট পেপার ছিল, সেগুলোতে আপনার কালি লেগেছে, বিভিন্ন জায়গায় কালি লেগেছে, যেগুলো ভুলভাল যেগুলো আছে, তো এগুলো বাতিল হয়। তো নির্বাচন কমিশনারকে এখন চাপ দেওয়া হচ্ছে যেগুলোতে কালি লেগেছে, যে ব্যালট পেপার গুলো বাদ হয়েছে, এই বাতিল সবগুলোকে আপনার চান্দা আব্বাসের ধানের শীষ মার্কায় দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের আইন, এখন আপনারা এইভাবে করতে হবে। তো যাই হোক, আপনারা যে জিনিসগুলো আমি আগের লাইভে বলেছি, একটা বিষয় যে নির্বাচন কমিশনের, আমি আপনাদেরকে এখনো ঢুকি, আপনারা যারা নির্বাচন কমিশনের যে অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারেন, বিভিন্ন জায়গাতে আপনার তারেক রহমানের খুব ঘনিষ্ঠ জন, তারেক রহমানের কাছের লোক, হয়তো তার কাছের লোকেরাও ফোন দিচ্ছে, ফোন দিয়া যে আমি তো ওনার PS1, PS2, 3 এরকম বিভিন্ন পরিচয় দিয়ে তারপর কেন্দ্রগুলোতে আপনার হুমকি দেওয়া হচ্ছে, রিটার্নিং অফিসারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারপরে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, নানান জনকে হুমকি দিয়ে সেখানে আপনার একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে, যেন এই রেজাল্ট যাতে তাদের মতো করে দেয়া যায়। তো আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা, সেটাতে আরো একবার আমি এখন যাওয়ার চেষ্টা করি, দেখি পাই কিনা। আচ্ছা, আমার কাছে আরো কিছু রেজাল্ট এসছে, আপনাদেরকে একটু বলি। দেখেন, কারচুপি কাকে বলে আপনারা একটু সবাই দেখে রাখেন। এটা হচ্ছে গাজীপুরের একটা আসনের ফলাফল, আপনারা শীটটা দেখছেন নিশ্চয়ই। এখানে দেখেন 2টা প্রার্থীর যে ফল, এই 2টা প্রার্থীর ফলাফল এখানে কাটাকাটি করা হয়েছে, নতুন করে এখানে আবার ফেরি করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই 2টা যে একদম উপর থেকে আপনারা 3 অথবা 4 নম্বরের 2টা নাম দেখেন। তো এইখানে এই 2টা নামের প্রথমটা হচ্ছে আলী নাসের খান শাপলাকলি, উপরেরটা, নিচেরটার নাম হচ্ছে এম মঞ্জুরুল করিম রনি ধানের শীষ। আচ্ছা, এইখানে আপনারা একটু যদি স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলেও আপনারা ভালো করে দেখতে পারবেন। দেখেন উপরের যেই শাপলাকলির ইয়েটা, সেটা 4 অঙ্কের 4 ডিজিটের কোনো একটা সংখ্যা ছিল, সেটা হইতে পারে 1000, হইতে পারে 1999। আচ্ছা, সেটাকে কাটা হয়েছে, ওইটা কত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রনিরটা যে কাটা হয়েছে সেইটা 700, এখন বানানো হয়েছে হচ্ছে 778, এটা ছিল হচ্ছে 569কে বানানো হয়েছে 778, আর উপরেরটাকে কেটে বানানো হয়েছে 569। অথচ 569-এর যেটা, সেটা ছিল 4 ডিজিটের একটা সংখ্যা, অর্থাৎ যেটা বললাম যে 1000 থেকে
হইতে পারে সেটা 1999, এমন ভাবে কাটা হয়েছে এটা বোঝা যাচ্ছে না। এটা গাজীপুরের 2 আসনের একটা শীট। এটা আপনার কেন্দ্র থেকে এসেছিল একরকম, পরে কাটাকাটি করে তারপর বানানো হয়েছে এটা। তো এই হচ্ছে অবস্থা। নির্বাচন কমিশনের যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভেতরে আপনি যদি এখন যান, তাদের ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না, তার রেজাল্ট সেখানে দেখাচ্ছে না। অতএব আমি বাংলাদেশে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটে যারা আছেন, তাদের জোটই হচ্ছে এখন জুলাই যোদ্ধাদের জোট, তাদের জোটই বাংলাদেশের জোট, তাদের জোটই ভারত বিরোধী জোট, তাদের জোটই আওয়ামী বিরোধী জোট, তাদের জোটই দেশের মুসলমানদের জোট, এবং তারাই দেশপ্রেমিক, তারাই সৎ মানুষের জোট। এই জোটের মানুষ যারা আছেন, আচ্ছা, আমার কাছে আরেকটা রেজাল্ট এসেছে, সেটা হচ্ছে যশোরের শাসা উপজেলার এখানে মোট সবগুলো কেন্দ্রের 102টা কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। মাওলানা আজিজুর রহমান, তিনি জামায়াতের পেয়েছেন 1,18,255 ভোট, এবং নুরুজ্জামান লিটন বিএনপির, তিনি পেয়েছেন 92,909 ভোট। 25,345 ভোটের ব্যবধানে জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা আজিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, নরসিংদী একটা কেন্দ্রের এসেছে, শাহপ্রতাপ কেন্দ্র, সেটার শাহ প্রতাপের জামাত পেয়েছে 1201 ভোট, বিএনপি পেয়েছে 1129 ভোট। তো আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি, আপনাদেরকে আমি ক্যাটাগরিক্যালি আমার এই কোন বিভাগের কয়টা রেজাল্ট এসেছে আমি আপনাদেরকে একটু বলি, জামাতের কতগুলো এখন পর্যন্ত। আচ্ছা, রংপুর বিভাগের টোটাল 18টার মধ্যে জামাত ইসলামের জোট পেয়েছে 14টা আসন, বিএনপি পেয়েছে রংপুরে 4 আসন, রাজশাহীতে জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 9 আসন, আর বিএনপি জোট পেয়েছে 13 আসন, অর্থাৎ বিএনপি জোট 4টা আসন বেশি পেয়েছেন। ওইদিকে আগেরটা রংপুর বিভাগে আবার জামাত পেয়েছে 9টা আসন বেশি। খুলনায় জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 10টা, বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 3টা আসন। বরিশালে জামাত জোট পেয়েছে 4 আসন, বিএনপি পেয়েছে 2 আসন। ঢাকায় জামাত পেয়েছে 8 আসন, বিএনপি পেয়েছে 9 আসন। ময়মনসিংহে জামাত পেয়েছে 3 আসন, বিএনপি পেয়েছে 1 আসন। সিলেটে জামাত পেয়েছে 1 আসন, বিএনপি পেয়েছে 2 আসন। চট্টগ্রামে জামাত 5, বিএনপি 5। এই হচ্ছে বিভাগ ওয়ারি আপনাদেরকে আমি রেজাল্টটা জানালাম। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি ঢুকতে পারছি না নির্বাচন কমিশনের। আপনারা নিশ্চয়ই এই অ্যাপটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন অনেকেই। আমি সেই অ্যাপের মধ্যে অনেকবার ঢোকার জন্য চেষ্টা করলাম। সেই অ্যাপে ঢুকে তারপরে এখানে যে রেজাল্ট থাকবে আপনারা দেখেন, এইভাবে আপনি যদি যান সেখানে এইভাবে দেখাচ্ছে বিএনপি কয়টা, জামাত কয়টা, কারা কয়টা, এগুলো থাকার কথা, কিন্তু এখানে সবগুলো 0,0,0,0,0,0। আপনি যদি এগুলোতে ক্লিক করেন, আপনি দেখেন এটাতে আসার কথা 0,0, সবকিছু 0,0 হয়ে আছে। সো নির্বাচন কমিশন যদি কোনো ধরনের এই চুদুর বুদুর এইসব ফলের মধ্যে যদি নাকি তারা থাকে এবং কারচুপির কোনো নির্বাচনের ফল মানুষকে জানানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এই দেশের মানুষ এটা মানবে না। এবং মানুষের রক্ত দিয়ে কেনা এই নির্বাচন যদি আওয়ামী লীগের মতো নির্বাচন হয়, তাহলে তো মানুষের এত রক্ত দেওয়ার দরকার ছিল না। শেখ হাসিনা তাহলে সমস্যা কি? আমরা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো, আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রাখবো, আমরা আওয়ামী লীগের সব মামলা তুলে নিব, আমরা হচ্ছে মেয়ে মানুষের এই বুরকা খুলে ফেলবো, পেটে লাথি মারবো, তারপরে আমরা ওদের এই হিজাব টেনে খুলবো। এগুলো তো আওয়ামী লীগের কাজ। সবকিছুই যদি করে, সেই আওয়ামী লীগ ছাগল চুরি করতে, এদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এরা ছাগল চুরি করে, ভোট চুরি করে, মানুষের কোপায়, মানুষের চাঁদাবাজি করে, নিজেরা মারামারি করে, কুত্তার মতো 1.5 বছরে 155 জন মারা যায়। সবই যদি সেই তাদের মতো হয়, আপনাদের এনেছে কেন এই দেশের মানুষ? আর নির্বাচন কমিশনকে বলবো, আগের যেই কমিশনার ছিল গলায় জুতা ছিল, এই জুতার মালাটা দেখবেন, ফোনে গুগলে সার্চ দেবেন, দিয়া তারপরে হুদাদের নাম লিখবেন, দেখবেন যে হুদাদের নাম লিখলে ওই ছবির মধ্যে গেলে ওইখানে ওর জুতার ছবি আসে। ওই ছবিটা নিজের গলায় কল্পনায় পড়বেন, কেমন লাগে, অনুভূতিটা কি, এটা বুঝবেন, বুঝা তারপরে চুদুর বুদুর করবেন। আপনাদের এই জাউরামি করার জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই।
শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। আমরা আমাদের পরিসরে আবার বসবো। আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে 10টা-12টা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে, সেটা আবার বেসরকারি। তা আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ, আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না, এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে, মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব। তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব, আপনাদেরকেও জানিয়ে দেব। তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, ওই রাজনীতি আমরা করবো না। আমরা কোরআনের একটা মূলনীতি আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, আর কাজটা যদি মন্দ হয়, অকল্যাণকর হয়, তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো। আমাদের মূলনীতি মূলত ওটাই হবে, ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আর আমরা আশা করছি যে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাব। এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনো ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব, জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আপনারা এসেছেন। আমরা একসাথেই কাজ করব, আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা থাকবেন, দেশবাসীর সাথে আমরা সবাই থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আপনারা কতটি আসনের খবর পেয়েছেন যে আপনারা জয়ী হয়েছেন? আমরা খুব নিতে চাচ্ছি না, এই কারণে রাত তো অনেক হয়ে গেছে, আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি, এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের বুথ ফেরত যে সিট এসেছে আমাদের কাছে, সাইন করা সিট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহানা করা হচ্ছে, বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে, এই ওইটা কি, এটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি। আপনারা কি কারচুপির আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন কিনা? ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে, আমরা বসে সব দিকের তথ্য নিয়ে, সব
দল যারা আমরা 11 দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো, বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আমরা আসবো। আপনি ইতিবাচক ভাবে নেওয়ার কথা বলেছেন, যদি নির্বাচন কমিশন যে ফল ঘোষণা করবে আপনারা সেটা মেনে নেবেন কিনা? আপনি আমার ইতিবাচক দ্বারা রাজনীতি থেকে যে মেসেজ নিতে চান সেটাই আমাদের মেসেজ। ভাই, আপনি বলছিলেন যে অনেক জায়গায় যে গণনা করা হচ্ছে হুট করে আপডেট আসা বন্ধ হয়ে হ্যাঁ, গেছে। বন্ধ হয়ে গেছে। এইটা আসলে আপনি কি কাউকে আমরা তো এটা অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে, এই জন্য আমাদের এগুলো আরো জানতে হবে, চেক করতে হবে, তখনই আপনাদের সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম, পরে দায়িত্ব আমার উপরে আসবে, আমরা ওটা চাচ্ছি না। পেজে আমরা একটা আচ্ছা, ফলাফল এই যে ফলাফলটা আসতেছে এটা আসলে কতটুকু? কোন পেজে? এটা আমরা যা পেয়েছি তা বলতেছি। এখন এটা তার ভিত্তিতে ফলাফল এটা চূড়ান্ত এটা বলা যাবে না, এটা জাস্ট একটা আপডেট, আর কিছু না। নাহিদ ভাইয়ের ব্যাপারে কি কোনো আপডেট এসেছে? যদিও কার? নাহিদ ভাইয়ের ব্যাপারে আসিফ মাহমুদ সজীব অলরেডি তার ফেসবুকে পোস্ট করেছেন যে উনি বিজয়ী হয়েছেন, বাট অফিশিয়ালি কোনো আপডেট কারণটাই আসলে বিশেষ না, অফিসিয়াল ফলাফল তো এখনো ঘোষণা করা হয়নি। এখন রিটার্নিং অফিসাররা যেটা করতেছেন এটা কিন্তু অফিসিয়াল না, অফিসিয়াল হবে যখন গেজেট আকারে প্রকাশ হবে। এখন যেটা এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রেজাল্ট, কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয়। তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা বলেছি। কিন্তু আপনারা পরবর্তীতে যে আসলে মতামত দিলেন সেই সময়ে যদি অনেকগুলো আপনাদের সাথে অসঙ্গতি থাকে তখন কি বলে আদৌ কোনো লাভ হবে কিনা, মানে আপনারা লাভ লসের ব্যাপার না, আমরা তো সত্যটা তুলে ধরবো এবং তখন ওনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না, তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে, ওইটা আমাদেরকে করতে হবে। তো আমরা চাই না এটা, আমরা চাই জনগণের রায় যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে আসে। আমি যেমন ওইটাই বলছি যে আপনারা তো ধরেন বলতেছেন যে সবকিছু পরে আপনারা জানাবেন, কিন্তু এখন যে সব কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের তথ্য অনুযায়ী আগানো আছে কিন্তু সেইগুলো নানা কারণে ফল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কার্যকর কি পদক্ষেপ নিচ্ছেন? ঘোষণা দিয়ে দিলে তো আসলে না, আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি, সংশ্লিষ্ট লেভেলে রিটার্নিং অফিসার যারা ওখানে আমাদের লোকরা বসা আছে, যে আপনি রেজাল্ট দিবেন না কেন, রেজাল্টের শিট আপনার হাতে এসে গেছে, আপনি কেন এটা পেন্ডিং রাখবেন? তো এই জিনিসটাই তো বলছিলাম যে এই ওই চলতেছে, ওইটা আমরা সমাধান চাই, এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব। থ্যাংক ইউ সবাইকে। কিছু বলবেন অন ভাই? এখানে আমাদের বাংলাদেশ এলাহাবাদ মজলিসের আমিরে মজলিস জনাব আল্লামা মামুনুল হক সাহেব আছেন, তারপরে জাকবার ভাইস প্রেসিডেন্ট আছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন, তারপরে এখানে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান আছেন, আর কি কেউ আছেন? আচ্ছা, আমরা বাকিরা সবাই আছি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, এনসিপি নাহিদ ইসলাম জরুরি আহ্বান জানিয়েছেন। দর্শক, বিশেষ করে ঢাকা 8 আসন সহ পুরো ঢাকায় অধিকাংশ আসনে ফলাফল পাল্টে দেওয়ার বিরাট ষড়যন্ত্র চলছে। নাহিদ ইসলাম বলেছেন জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হতে এবং ছাত্র নেতারা, জুলাই অভ্যুত্থানের নায়করা তারা জায়গা মতো চলে যেতে বলছেন। ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে, এমনকি তারেক রহমানের ফলাফল নিয়ে মিডিয়া কু হয়ে গেছে। তারেক রহমানের ফলাফল ঘোষণা এখন অনেক বাকি আছে, অথচ বিএনপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে পুরো মিডিয়া তাকে জিতিয়ে দিয়েছে। তারেক রহমান হেরে যাচ্ছেন, তাকে কৃত্রিম ভাবে বিজয়ী করা হচ্ছে। মির্জা আব্বাস হেরে গেছেন, তাকে কৃত্রিম ভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেখেন, ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফলে অতি সূক্ষ্ম কারচুপি চলছে। প্রথমে মিডিয়ার মাধ্যমে পারসেপশন ক্রিয়েট করা হয়েছে, এই বিএনপি জিতে যাচ্ছে জিতে যাচ্ছে জিতে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে ভালোভাবে পারসেপশন তৈরি করতে পারেনি। আমাদের কাছে তথ্য আছে, সর্বশেষ খবর বিএনপি জামাত সমানে সমান। আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন একদম আপডেট অথেন্টিক খবর, জামাত 74, বিএনপি 74, সমান সমান। এবং ফলাফল এটি হওয়ার কথা যে জামাত বিএনপি একদম কাছাকাছি হবে অনুমেয়। ভোটের মাঠ তো আমরা দেখেছি, কিন্তু এই কাছাকাছি করতে বিএনপিকে অতি সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তারেক রহমানকে কৃত্রিমভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুরে ভয়াবহ কারচুপি হয়েছে ফলাফল গণনায়। আই রিপিট, ভোট সুষ্ঠু হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু ফলাফল গণনায় শতাব্দীর শ্রেষ্ঠ কারচুপি হচ্ছে। কাউকে বুঝতে দিতে চায়নি, কারণ ভোট সুষ্ঠু হয়েছে, মানুষ ভেবেছে না ভোট তো সুষ্ঠু হয়েছে, কিন্তু ভয়াবহ কারচুপি চলছে। অনেক প্রমাণ তথ্য এসেছে, কক্সবাজারে ভয়াবহ কারচুপি হয়েছে, বিশেষ করে চাঁদপুরে বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে, এবং প্রচুর রেজাল্ট শিট এসেছে যেটা ঘষা মাজা করা, এবং ঘষা মাজা করে সব জায়গায় বিএনপিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কাটা হয়েছে, কেটে কোথাও কেটে জামাতেরটা বাড়ানো হয়নি, সব জায়গায় কেটে বিএনপিটা বাড়ানো হয়েছে। এটা জাতি বুঝে। দর্শক, এখানে কি তাহলে সেই আমরা যে একটা থিওরি ছিল যে একটা ব্যালেন্স পার্লামেন্ট গঠন করে দিবেন প্রফেসর ইউনূস, কাছাকাছি হবে, তবে এই কাছাকাছির মধ্যে একটু বিএনপিকে জিতিয়ে দিবেন, এরকম কোন ষড়যন্ত্র চলছে কিনা? তবে এটা ডিজিটাল যুগ, 21শ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার যুগ। এই যুগে
কোনো কিছু গোপন থাকে না, সবকিছু ডিসক্লোজ হচ্ছে। মির্জা আব্বাসের স্ত্রী নিজে ভোট গণনা কেন্দ্রে ঢুকে দাঁড়িয়ে আছেন, পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, স্পষ্ট প্রমাণ এসেছে। সাদা জায়গায় সিল মারা ওটা বাতিল হওয়ার কথা, কিন্তু ওইটা ধানের শীষ বলে চালিয়ে দিচ্ছে। অতি সূক্ষ্মভাবে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওদিকে পোস্টাল ব্যালট তো বাকি আছে। তো দর্শক, অশনি সংকেত, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একদম ফেয়ার গণনায় যদি জামাত সেকেন্ড হয়, দ্যাটস ওকে। কিন্তু এখানে আমার মনে হয় যেটা করা হচ্ছে, যে বিএনপি জামাতকে কাছাকাছি রেখে বিএনপিকে একটু জিতিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে। না, এটা তরুণ প্রজন্ম মেনে নেবে না। তবে এখানে আরো একটু সতর্কতার বিষয় দেখেন, এনসিপি কে ঠান্ডা রাখার জন্য এনসিপি কিন্তু ভালো সংখ্যক দিয়েছে, যাতে এনসিপি ঘুষিতে চুপচাপ থাকে, জামাত একা কি করবে, এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল, এখানে ভালো ফেয়ার কিছু অত্যন্ত দুর্লভ। রাজনীতি যে কতটা খারাপ জিনিস, এখানে গেলে ভালো মানুষের ঈমান থাকে না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, নাহিদ ইসলাম সবাইকে ঢাকা 8 আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ ঢাকা 8 আসন নিয়ে নাটক চলছে। সবকিছু যদি ঠিকঠাক চলতো তাহলে কি নাহিদ ইসলামী আহ্বান জানাতেন? না, জানাতেন না। এর মানে নাটকীয়তা চলছে। আমি যখন কথা বলছি তখনকার সময় আপডেট হচ্ছে বিএনপি জামাত সমান সমান 74-74। দর্শক, কখনো বিএনপি একটু এগিয়ে থাকে, কখনো জামাত একটু এগিয়ে থাকে। আমার মনে হয় বিএনপি কৃত্রিম ভাবে জামাতের সমান বানানোর চেষ্টা চলছে। এভাবে বানাতে বানাতে শেষে বিএনপিকে একটু এগিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ঢাকা 17-তে ভয়াবহ ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানকে কৃত্রিম ভাবে জেতানোর চেষ্টা, তাকে অলরেডি সব জায়গায় বলেছে তিনি জিতে গেছেন, অথচ জিতেন নাই। উপস্থিত অনেকে জানিয়েছেন। ঢাকা মহানগর একটা শাখার একটা অংশের সভাপতি তিনি বলেছেন যে আমি নিজে দাঁড়িয়ে আছি, প্রজেক্টরে দেখছি যে মাত্র 50টা আসনের কেন্দ্রের ফলাফল গণনা হয়েছে, এর মধ্যে সব জায়গায় তাকে জিতিয়ে দিয়েছে। অথচ এবং দেখেন ফলাফল আসছিল, যেই বিএনপি পিছিয়ে যাচ্ছিল হঠাৎ করে ফলাফল গণনা বন্ধ, এবং করাইল বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলাফল ঘোষণা বন্ধ। অতি সূক্ষ্ম মেকানিজম চলছে বিএনপিকে জামাতের সমান বানানোর জন্য এবং শেষের দিকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে জামাত কি করে? ভোট চুরি, ভোট ডাকাতি তো জামাত ঠেকিয়েছে, কিন্তু গণনার ক্ষেত্রে জামাতের অবস্থানটা কি, এটা আমরা দেখতে চাই। এই জায়গায় হেরে গেলে এটা জামাতের অযোগ্যতা হয়ে থাকবে। এবং ঢাকা 13 আসনের এক জায়গায় ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে গেছে। দেখেন, 35 কেন্দ্রের ফল বাকি আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে? ওই যে বিএনপি এবং মির্জা আব্বাসদের যে ভয়াবহ এস্টাবলিশমেন্ট, পাওয়ার স্ট্রাকচারে, প্রশাসনে, তারা 35 কেন্দ্রের ফলাফল আটকে রেখেছে। অথচ প্রথম দিকে খুব দ্রুত আসছিল, যেই দেখছে যে মির্জা আব্বাসের অবস্থা খারাপ, তারপর আটকে দিয়েছে। এখন তাকে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে, ওদিকে এনসিপির অনেক কিছু সান্ত্বনা দিয়ে। এখন এনসিপি কি এই সান্ত্বনা পুরস্কারে রাজি হবে, না ন্যায্য অধিকার যা পেয়েছে সেটা হিস্সা আদায় করে ছাড়বে? এটা দেখার সময় এসেছে। ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এখনো 35 কেন্দ্রের ফলাফল বাকি, রেজাল্ট আটকে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের মতামত, ওপিনিয়নটা কি। সাংবাদিক ইলিয়াস যে কথা বলছেন যে ভেতরে ভেতরে একটা বিষয় চলছে, যে পায়তারা চলছে, হেরফের করার, ফলাফল গড়িমসি করার চেষ্টা করছে তারা। যাই হোক, এখানে একটা কথা বলতে চাই, যেন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। অন্য সব নির্বাচনের থেকে খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, ভোট গ্রহণ শেষ হয়েছে। দিন শেষে ফলাফল প্রকাশের সময় যেন কোনো ব্যাঘাত ঘটানো না হয়, আমরা সে প্রত্যাশায় রাখব। কিছু ছোটোখাটো বিশৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু সারা দিন ভোট গ্রহণটা খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে। কি মনে করেন আপনারা? জানাবেন। সাংবাদিক ইলিয়াস ভাই যেই প্রশ্ন তুলেছে, যেই অভিযোগ করছে, সেটি নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের মতামত, ওপিনিয়নটা কি থাকবে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যে বা যারাই, যে দলই সরকার গঠন করুক না কেন, বা যারাই নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসুক, তাদের কাছে প্রত্যাশা থাকবে যে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।